মার্ডারের আসামি মুক্তি হয়ে যাবে আর আমি বসে বসে দেখবো যে আমার বাবাকে হত্যা করেছে যে সে বের হয়ে যাবে, সেটা তো হতে পারে না কখন। এনসিপি ব্রেকস মাই হার্ট। এবং জিনিসটা হচ্ছে যে আমার বিচার কি ভাই তুমি এনে দিবা? কে এনে দিবে আমাকে? আমার বাবার বিচার তো আমার করতে হবে, আর না হলে কিছুই হবে না, তাই তো? জামাত বল, ওনারা তো কখনো কোনো পাবলিক স্টেটমেন্ট দেয় না এই বিষয় নিয়ে। আমি একটা পাবলিক স্টেটমেন্ট কখনো দেখি নাই, কোনো দিন শহীদ পরিবারবর্গের সাথে বসে নাই, কথা বলে নাই। এবং এটা আসলে একান্তই প্রধানমন্ত্রীর ইচ্ছা। এবং আমি একেবারে ব্যক্তিগতভাবে মনে করি যে যদি কিনা জনাব তারেক রহমান চান তবেই আসলে এর বিচার হবে, আর না হলে হবে না। কথা বলছি না বিকজ এখন দেখতে হবে, বিএনপি ইজ অন টেস্ট। মানে ইলিয়াসের কথাটা হচ্ছে এমন একটা ভাব যে আমি বিচার চাই না, শহীদ পরিবার চায় না, ইলিয়াস চায় বিচারটা, এবং আমাকে নিয়ে পোস্ট করলো। আপনি যদি অনলাইন দেখেন, অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্টের থেকে, যেটাকে বট বাহিনী তারা বলে, তারা এসে বলে হ্যাঁ বিএনপি থাকলে কি বিচার হবে, বিএনপি থাকলে কি হয় আর কি। যে লিগাল কমিউনিটিতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে মনে করেন শয়ে স্টুডেন্ট তারা অ্যারেস্ট হচ্ছে, তারা ফোন দিচ্ছে এবং তাদের জামিনের ব্যবস্থা করা, শয়ে স্টুডেন্ট আর কি, তাই না? আমি হাসনাত আবদুল্লাহকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। আমার কাছে মনে হয় যে খুবই পছন্দ করি, মানে আমার কাছে মনে হয় যে এরকম ছেলে যদি 5টা 6টা থাকে, আসলে এত সাহসী। ফেব্রুয়ারি 2009, পিলখানায় থমকে যাওয়া সেই 57টি প্রাণ। এটা শুধু ইতিহাস না, আমাদের হৃদয়ে জমানো এক পাহাড় সমান কষ্ট। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। শহীদ কর্নেল কুদরত এলাহি শফিকের পুত্র, সেই রক্তের উত্তরাধিকার, যিনি বাবার অসম্পূর্ণ স্বপ্ন বুকে নিয়ে লড়ছেন প্রতিদিন। আজ আমাদের সাথে আছেন অ্যাডভোকেট সাকিব রহমান। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু ভিডিও ওপিনিয়ন জুরিস প্রেজেন্ট, ভয়েস ফর ল অ্যান্ড জাস্টিস। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ভেরি ডিলাইটেড টু বি হিয়ার। থ্যাংক ইউ। জি স্যার, আমাদের এই আর্লি স্টেজে অবশ্যই আমরা আপনাকে পেয়ে কি বলে সম্মানিত বোধ করতেছি, এবং এটা অবশ্যই সম্ভব হতো না আর কি যদি আপনার গুড কানেকশন আমাদের সম্মানিত টিচার এমডি ফাহমিদুল ইসলাম দেওয়ান স্যার যদি আমাদের সাথে আর কি। ও তো আমার মানে হি ইজ লিটারালি মাই ফেভারিট স্টুডেন্ট আর কি। আই কল হিম মাই ডেপুটি। জি স্যার। সো ইয়া, না থ্যাংক ইউ ফাহমিদ। এই জন্য আমরা প্রথম সম্মানটা ওনাকে দিতে যাচ্ছি, যে ওনার কিছু কোশ্চেন আছে, ওগুলো দিয়ে যেন আজকের পডকাস্টটা আমরা শুরু করতে পারি আর কি। স্যার আপনার সাথে প্রতিবারই বসা হয়, কথাবার্তা হয়, অনেক কিছু নিয়ে কথা বলি আমরা। যেন আমি ফ্র্যাঙ্কলি যেটা স্যারকে নিয়ে যদি বলতে চাই, কেন বলো গুড কানেকশনটা বললো, যে আমার ফ্যাকাল্টি হওয়ার পিছনে মেইন উদ্দেশ্য অথবা মেইন কে আমাকে এই একটা জন্মতে আসতে বলেছে, আর কেমন ফ্যাকাল্টি টিচার হওয়া দরকার। ইউ আর ফার টু কাইন্ড। না আই ডোন্ট ডিজার্ভ দিস ক্রেডিট, বাট থ্যাংক ইউ ফাহমিদ। আমি আমার জেলা বলতাম, আমি চাই না স্যার আসবে আমার লেকচার সিরিজের কথা বলবে, এমন বিষয়। কিন্তু আমরা যে বিষয় আজকে এসেছি, যেটা মানে অডিয়েন্স অলরেডি জানে, তারপরে মেইন ফোকাস যে স্যার এই বিষয়ে কথা বলতে চাইনি অনেক সময়, কারণ আপনি সবসময় এই বিষয়টা কথা আসলে আপনি যে নেচারে থাকেন, আপনি একটু হলেও না অ্যাবসলিউটলি আই আন্ডারস্ট্যান্ড। না আই আন্ডারস্ট্যান্ড। আমার ফার্স্ট কোশ্চেন যে আমাদের যে আর্লি স্টেজে আমার এমন একটা কোশ্চেন চাচ্ছি আপনার করতে, যে অ্যান্সার কোথাও দেননি। আপনি এত টক শো যাচ্ছেন, এত ইন্টারভিউ, এত পডকাস্ট, স্যার একটা জাস্ট এক্সক্লুসিভ কোশ্চেনই বলতে পারেন স্যার, যে আমাদের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এত বিষয়, এত কথা, এত রিপোর্ট, আমরা এত নিউজে গেলে অনেক কিছু পাচ্ছি, নতুন রিপোর্ট নিয়ে অনেক কথা হচ্ছে। তো স্যার আপনার কাছে আমাদের ভিডিও আপনার জুরিস্ট টিমে থেকে কোশ্চেন, যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এমন কিছু বলুন। আমি আপনার কথাটা বুঝতে পারছি, মানে আপনার শোতে এমন কিছু একটা বলবো যেটা কিনা আগে কখনো বলিনি এবং বলা হয়নি, এবং খুব দুঃখজনক হলেও এটা সত্য যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর, একজন নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, এবং যেই নতুন চিফ প্রসিকিউটরটাকে নিয়োগ দেওয়া হয়েছে, ওনাকে লিগ্যাল কমিউনিটিতে লোকে চেনে, অথবা জনসাধারণ ওনাকে চেনে হচ্ছে গিয়ে বিডিআর আসামি পক্ষের আইনজীবী হিসেবে। এবং উনি, আমার সঙ্গে ওনার পার্সোনাল কোনো বিরোধ নেই, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না। একটা টক শো ছিল যেখানে কিনা ওনার সঙ্গে আমি করেছিলাম, এবং উনি বিডিআর আসামি পক্ষের হয়ে কথা বলেছিল। এবং অসুবিধাটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে বিডিআরের আসামি পক্ষের আইনজীবী এখন কি করে আসলে আমার আইনজীবী হবে? আমরা যারা কিনা ভিকটিম পরিবার, যারা কিনা বাবা হারিয়েছে, স্বামী হারিয়েছে, আমাদের আইনজীবী উনি কী করে হবে এখন? কারণ উনি তো সরকার পক্ষের আইনজীবী। এবং যেই বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট জমা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন, সেই রিপোর্টের মধ্যে তারা যেই ফোরামকে
সাজেস্ট করেছে সেটি হচ্ছে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে এই বিচারটি যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হয়, যেন কিনা পেছনে ষড়যন্ত্রকারীরা বের হয়ে আসে। এখন এমন একজন আইনজীবী যে কিনা আমার বাবার হত্যার সঙ্গে জড়িত ছিল, তার আইনজীবী কি এখন আমার আইনজীবী হবে? সেটা কি সম্ভব? না, এটা কোনোভাবেই স্যার মেনে নেওয়ার মতো না। এবং এটা খুবই আনফরচুনেট। তার মানে কি এটা আমাকে বলতে হবে না যে এই নবনিযুক্ত যেই সরকার যারা কিনা এসছে, তারা কি আসলে এই হত্যাকাণ্ডের বিষয়ে, এই বিচারের বিষয়ে কি সিরিয়াস না? তারা এই কথাটা কি বলতে বাধ্য হচ্ছে আমি? এটা খুব দুঃখজনক। তবে আনটিল অ্যান্ড আনলেস তারা বলবে যে অন্য কোনো ফোরামে যেতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই চিফ প্রসিকিউটর থাকা অবস্থায় নিঃসন্দেহে আমাদের আর চয়েস হবে না, বিকজ ইট ইজ আ কেস অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। স্যার, আপনি বারবার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলতেছেন, তো এই বিচারটা করার জন্য কি অন্য কোনো মাধ্যম আছে কিনা এই ফোরাম বাদে? যদি এই বিচার প্রক্রিয়াটা নিয়ে একটু যদি বলতেন। আমি একটু বিচার প্রক্রিয়াটা নিয়ে একেবারে ক্লিয়ার করি, যারা কিনা এই প্রোগ্রামটা দেখছে তারা জানবেন। আপনারা জেনে থাকবেন যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের যারা কিনা আসলে বিডিআরের সদস্য, তাদের কিন্তু বিচার চলমান আছে, তাদের বিচার শুরু হয়েছে, তাদের বিচার 2013 সালেই শুরু হয়েছে। আমি সেই বিচার নিয়ে যদি একটু খুব সংক্ষেপে বলি, সেই বিচারটি মূলত 3 ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম হচ্ছে গিয়ে যারা কিনা বিদ্রোহ করেছে, যে তারা কমান্ড মানেনি, তারা বিদ্রোহ করেছে, তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এবং ওই অংশটা হচ্ছে গিয়ে 8000। এই অংশটা কেবলমাত্র বিদ্রোহের জন্য তৎকালীন বিডিআরের যে আইন ছিল, সেই আইন অনুসারে তারা 7 বছর পর্যন্ত ম্যাক্সিমাম সাজা পেয়েছে, এবং সেই সাজাটি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেটাকে বলে আর কি, সামারি ট্রায়াল, কমান্ডিং অফিসারের সামারি ট্রায়াল অথবা ডিজি সামারি ট্রায়াল, এভাবে করে 8000। এখন তার মানে এই না যে সকলেই 7 বছর সাজা খেটেছে, 3 বছর, 2 বছর, 1 বছর, ম্যাক্সিমাম 7 বছর। ইতিমধ্যে কিন্তু তারা বের হয়ে গেছে খুব স্বাভাবিকভাবে, 17 বছর হয়ে গেছে ঘটনার, তারা বের হয়ে গেছে এবং খুব স্বাভাবিকভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন চাকরিচ্যুত করার পরে আপনি বিভিন্ন সময় দেখবেন যে তারা আন্দোলনরত আছে, তারা তাদের চাকরি ফেরত চায় এবং তারা কম্পেনসেশন চায়, কারণ তাদের বক্তব্যটা হচ্ছে যে তারা সকলেই আসলে বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল না। 8000 তো অনেক সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে কি এক। দ্বিতীয় হচ্ছে একটা গ্রুপ ছিল যারা কিনা আপনার ওই সময় এক্সপ্লোসিভ সাবস্টেন্স অপব্যবহার করেছে, যে তারা গোলা বারুদ অপব্যবহার করেছে, তারা সেগুলোকে মিসইউজ করেছে, এবং এদের মধ্যে 800 জনের মতন, ইফ আই এম নট মিস্টেকেন, তাদেরকে এক্সপ্লোসিভ সাবস্টেন্স একটা আইন আছে, সেই আইন দ্বারা বেসিক্যালি তাদের বিচারটা হচ্ছে। এখন এখানে একটা আনফর্চুনেট ঘটনা ঘটেছে, এটা সত্য, এটা আমি অফিসারের সন্তান হয়েও বলতে হবে আমাকে। সেটা হচ্ছে যে এই যে যাদেরকে কিনা এখানে আসামি করা হয়েছে, এনাদের ট্রায়ালটা শুরুই হয় নাই। অর্থাৎ তাদের যদি মনে করেন একজন ব্যক্তি যাকে কিনা এক্সপ্লোসিভ সাবস্টেন্সে আপনি অপব্যবহার করেছেন বলে আপনি অভিযুক্ত করেছেন, তার যদি সাজা আসলে হতো 10 বছর ফর এক্সাম্পল, সে 17 বছর ধরে এখন জেলে আছে, তার ট্রায়ালই শুরু হয় না, তার ট্রায়াল কোনোভাবে শুরুই হয় নাই। তো যার কারণে দেখা যাচ্ছে যে সেটা খুবই আনফর্চুনেট। মানে অ্যাজ সামবডি হু কেয়ার্স অ্যাবাউট হিউম্যান রাইটস এ লিটল বিট, অথবা এনি লয়ার হোয়াটসএভার, এটা আসলে নিঃসন্দেহে সত্য যে এটা তাদের উপরে অবিচার করা হয়েছে। কিন্তু এখন তো আর হাসিনার কোর্ট নাই, তো যার কারণে দেখা যাচ্ছে যে এখন ইন্টারিম সরকারের পর থেকে আস্তে আস্তে বেল হওয়া শুরু করেছে, কেস বাই কেস জুডিশিয়ারি যাদেরকে মনে করছে তাদেরকে জামিন দিচ্ছে। আর থার্ড হচ্ছে গিয়ে মার্ডার। এখানে সামওয়্যার অ্যারাউন্ড +- 300 মনে হয় আর কি, 139 জন বোধহয় ফাঁসির আসামি এবং 185 জন যাবজ্জীবন কারাদণ্ড এই মার্ডারের জন্যে। এই মার্ডারের যেই মামলাটা সেটা এখন অ্যাপেলেট ডিভিশনে আছে, তার মানে অ্যাপেলেট ডিভিশনের রায় দিলেই তাদের ফাঁসি কার্যকর হয়ে যাবে। এখন এই যে আমি যে 3টা টাইপ অফ ট্রায়ালের কথা বললাম, এগুলো কাদের ট্রায়াল? এগুলো হচ্ছে কি বিডিআর জওয়ানদের ট্রায়াল, কিন্তু এর পেছনে ষড়যন্ত্রকারী যারা, তাদেরকে তো আইনের আওতায় নিয়ে আসা হয়নি, এবং এই পিছনে ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় আনার জন্যেই আমরা মনে করেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হচ্ছে গিয়ে দ্য বেস্ট পসিবল ফোরাম, এবং আমরা সেখানে শহীদ পরিবারবর্গ একটা অভিযোগ দায়ের করেছি ডিসেম্বর মাসে 2024 সালের। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে রিপোর্টটি, যেটি এখনও পাবলিক করা হয়নি, সেই রিপোর্টটির মধ্যে আসলে তারা এটাই সাজেস্ট করেছে, এটাই রেকমেন্ড করেছে যেন কিনা আইসিটি দ্বারা এই ষড়যন্ত্রকারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসা যায়। অসুবিধাটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে যখন কিনা আপনি আইসিটির প্রসিকিউটর এমন একজনকে নিয়োগ দেবেন, যেই প্রসিকিউটর হচ্ছে গিয়ে আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে যেই লোক জড়িত তার আইনজীবী ছিল, সেই আমার আইনজীবী এখন কিভাবে হবে? এটা হচ্ছে কি আমার একেবারে ডাইরেক্টলি বিএনপির কাছে প্রশ্ন।
স্যার আমরা দেখেছি যে ইন্টারিমের সময় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা একটা রিপোর্টও দিয়েছে, কিন্তু এই রিপোর্টটা কেন এখনও মানুষের সামনে পাবলিক করা হয়নি এবং কেন এখনও ষড়যন্ত্রকারীরা, আপনি বলেন ষড়যন্ত্রকারীরা কেন এখনও বিচারের আওতাধীন আসেনি? জি, থ্যাংক ইউ। এখানে একটু এর আগে বোঝা দরকার যে ষড়যন্ত্রকারী কারা। ষড়যন্ত্রকারীর মূলত দুই ভাগ এবং মোটা দাগে দুই ভাগ। একটা হচ্ছে কি সিভিলিয়ান, এবং সেই সিভিলিয়ানরা হচ্ছে গিয়ে শেখ হাসিনা, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, জেনারেল তারেক সিদ্দিকী, সো অন অ্যান্ড সো ফোর্থ। এখন দেখেন, নোবডি রিয়েলি কেয়ারস অ্যাবাউট দ্যাম এনিমোর, দ্যাটস দ্য রিয়ালিটি। আপনি যদি কালকে শুনেন যে শেখ হাসিনার বিচার হবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের জন্য, কি যায় আসে? তার জুলাইয়ের জন্য বিচার হচ্ছে, তার গুমের জন্য বিচার হচ্ছে, এমন কিছু বাকি আছে যার জন্য তার বিচার হচ্ছে না? রাইটফুলি হচ্ছে, তাই তো? কিন্তু সেকেন্ড যে গ্রুপ, তাদের বিচারের আওতায় আনা যাচ্ছে না, এবং তারা হচ্ছে গিয়ে ষড়যন্ত্রকারী সেকেন্ড গ্রুপ, এবং তারা হচ্ছে গিয়ে বাংলাদেশ আর্মির কিছু সদস্য। এই বাংলাদেশ আর্মির কিছু সদস্য পরবর্তীতে যাদেরকে বিভিন্নভাবে রিওয়ার্ড করে বেশিরভাগ সদস্যই আসলে জেনারেল পর্যন্ত তাদেরকে প্রমোশন দেয়া হয়েছে, এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে কোনোভাবেই আইনের আওতায় আনা যাচ্ছে না। কেন আনা যাচ্ছে না? কোনো এক অদৃশ্য শক্তি তাদেরকে আসলে আইনের আওতায় আসতে দিতে চাইছে না। স্যার আমরা কি কয়েকটা নাম পেতে পারি? না, নিঃসন্দেহে একজন ইতিমধ্যে অ্যারেস্টেড হয়েছে, জেনারেল মামুন খালেদ, রাইট? জেনারেল মাইনুল, যিনি কিনা রাইট আফটার দ্য ইনসিডেন্ট, উনি হচ্ছে গিয়ে তখন ডিজি ছিলেন। তারপরে হচ্ছে গিয়ে আপনার মনে করেন জেনারেল রেজানুর খান, উনি র্যাবে ছিলেন, এবং উনি র্যাবে থাকা সত্ত্বেও উনি ওই সময় একেবারে পিলখানার গেটের বাইরে ছিলেন, কিন্তু উনি ঢোকেননি, এবং হি মেড শিওর যেন কিনা আর্মি না ঢোকে, কেউ ইন্টারফিয়ারেন্স না হয়। ওই সময় যিনি কিনা আপনার ইন্টেলিজেন্সের হেড জেনারেল আকবর, উনি এই মুহূর্তে পলাতক, উনি হচ্ছে কি ডিজিএফআইয়ের হেড। এরকম একটা ঘটনা ডিজিএফআই জানতো না, সেটা কখনো হতে পারে না। তো যার কারণে দেখা যাচ্ছে, আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই যে আর্মি অফিসারের নামগুলো আসছে, এটা এতটাই স্পর্শকাতর, এবং আর্মি অ্যাজ এ ভেরি ক্লোজ নিট কমিউনিটি তারা আসলে এনশোর করে যেন কিনা আসলে এই নামগুলো তারা, আমার অন্তত পক্ষে মনে হয় এবং শহীদ পরিবারবর্গ আমরা বিশ্বাস করি যে তারা খুব কমফোর্টেবল না এই নামগুলো জনসাধারণের কাছে বের করে দেয়া। এবং যেটা আপনারা খেয়াল করেছেন, গুমের বেলায় হয়েছে, গুম এবং জুলাইয়ের হত্যাকারীদের বেলায় হয়েছে না, যে তাদের জন্য আলাদা করে এসি ভ্যান তৈরি করা হয়েছে। তাদের জন্যে তাদের যে আইনজীবী, তারা কি চেয়েছে, তারা কোর্টের কাছে আবেদন করেছে যেন কিনা তাদের ট্রায়ালটা অনলাইন হয়। তাদের যে জেলখানা, সেটা কি স্বাভাবিক আপনার কয়েদিরা থাকে সেই জেলখানা? সেটা তো না। তো যার কারণে দেখা যাচ্ছে নট অনলি দ্য স্পেশাল ট্রিটমেন্ট, আর আর্মি আমাদের কাছে মনে হয়েছে অ্যাজ এ ভেরি স্মল এবং ক্লোজ নিট কমিউনিটি, হয়তোবা একে অপরের জন্য ফিলিংটা একটা পর্যায়ে গিয়ে এমনটাই হয়ে যায়, স্বাভাবিক তো, একই কমিউনিটি, আমি তাদের বাড়িতে গিয়েছি, ছোটোর থেকে আন্টিদেরকে চিনি, আঙ্কেলদেরকে চিনি, তাদের বাড়িতে খেয়েছি। আর দুঃখজনক ব্যাপারটা তো এই যে তারা তো আসলে ষড়যন্ত্রকারী, এবং তাদেরকে তো আসলে ছাড়া যাবে না। কিন্তু আমরা মনে করি শহীদ পরিবারবর্গ যে বিকজ এই গ্রুপটা আছে, যার কারণে দেখা যাচ্ছে যে আসলে এই রিপোর্টটা এখনও জনসাধারণের কাছে যায়নি, এবং এটা নিয়েই আসলে যত ঝামেলা। তাই যদি মাইন্ড না করেন, স্যারের কথাতে আমার দুটো কোশ্চেন আসছে। মেলিসা, আপনার পোস্টে আমি দেখেছিলাম, যাদের নাম মাত্র নিলেন আপনি, আমি নামগুলো মেনশন করবো না কিছু কারণে, কিন্তু আমি যদি ভুল না করি, তারা কেউ যে আপনি গুমের কথাটা বলছেন, আমরা আয়না ঘর যেটা ইনসিডেন্ট আমরা বলি, এখন অনেকে অনেকভাবে নেয় করতেছি জিনিসটা, কিন্তু তাদের সাথে যে একটা আয়না ঘর অথবা ফ্র্যাঙ্কের নামটাই নেই, শেখ হাসিনা যে ডিরেক্ট একটা যোগাযোগ থাকতে ছিল, যতই কেউ বলুক না বলুক, আমি বলতেই পারি। কিন্তু এটা আমার ফার্স্ট কোশ্চেন আপনার কাছে। সেকেন্ড কোশ্চেন, যে আপনি স্যার, আমি থ্যাংক ইউ ফার্স্ট অফ অল স্যার, আপনি যখন ইন্টারিম গভর্নমেন্ট, যখন জুলাই অভ্যুত্থানের পর যে আমরা ফার্স্ট প্রেস কনফারেন্স করেছিলেন, আপনাকে ইনভাইট করেছি, আমি এসেছিলাম, তখন যে আপনি যে কথা বললেন যে আমার সবাই আঙ্কেল, আমার আন্টি, এরাই তো ছিল, এরা কিন্তু এখন তো তারা ষড়যন্ত্রকারী। সো আমার কোশ্চেনটা যে আপনাকে খুব স্পেসিফিকভাবে বলি, যে স্যার আপনি অথবা শহীদ পরিবাররা যে মনে করেন যে আর্মিরা এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে তদন্ত রিপোর্টটা যেটা এখনো পাবলিক করা হয়নি, একটা বড় বাধা হলো আর্মি। সো আর্মিরা কিন্তু স্যার রিপোর্টটা আর্মিকে দেওয়া হয়নি, না, রিপোর্ট আর্মিকে দেওয়া হয়নি। ইউ আর ভেরি রাইট, ইউ আর ভেরি রাইট। আমার কোশ্চেন তার কানেকশন নিচ্ছে না। প্রথম কথা, তার আগে আমি একটু বলে নিই আর কি, যে ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমি আসলে যতই বলি আর্মির কথা, এবং এটা সত্য যে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সময়ে বিভিন্ন সদস্য একটু মনোক্ষুণ্ণ হয় আমার উপরে, বিকজ আই অ্যাম আ পার্ট অফ দ্যার কমিউনিটি, এটা নিয়ে তো ডিনাই করার কোনো উপায় নাই। বাট দ্য রিয়ালিটি ইজ যে এই রিপোর্টের যে নামগুলো, সেটা তো আর আমি লিখি নাই, সেটা তো শহীদ পরিবারবর্গ লেখে না। একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, সেই কমিশনের যিনি হেড ছিলেন, উনি অত্যন্ত নামকরা একজন বিডিআরের ডিজি ছিলেন,
এবং ওনারা এই রিপোর্ট দিয়েছে এবং এই রিপোর্ট দেওয়ার পরে এই নামগুলো বের হয়ে আসছে। তো যার কারণে আসলে আমার উপরে অথবা শহীদ পরিবারের উপরে রাগ করার কিছু নেই। এটা হচ্ছে গিয়ে তাদের দায়িত্ব যে তারা এই রিপোর্টটা বেসিকলি রিপোর্টটার থেকে অন্ততপক্ষে নামগুলো বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, রাইট? এবং যেই প্রশ্নটা আর কি, যে এই রিপোর্টটা তো আসলে জমা দিয়েছে কার কাছে? জমা দিয়েছে হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে, অর্থাৎ এখন যেহেতু প্রধান উপদেষ্টা নেই, প্রধানমন্ত্রীর কাছে, এবং এটা আসলে একান্তই প্রধানমন্ত্রীর ইচ্ছা। এবং আমি একেবারে ব্যক্তিগতভাবে মনে করি যে যদি কিনা জনাব তারেক রহমান চান তবেই আসলে এর বিচার হবে, আর না হলে হবে না। এবং এর মূল কারণটা হচ্ছে যে আমি যেটা বাধা কিছুটা ওনার বেলায় মনে করি সেটা হচ্ছে যে উনি অনেক বছর পরে দেশে এসছেন, উনি অনেক বছর দেশের বাইরে ছিলেন, ওনার উপর দিয়ে একটা অমানবিক অত্যাচার গিয়েছে তো, এবং সেই অত্যাচারের বেলায় সেখানে তো প্রশাসনের লোক দায়ী ছিল, সেখানে তো সেনাবাহিনীর লোক দায়ী ছিল। উনি কি এই মুহূর্তে নতুন করে দেশের দায়িত্ব নিয়ে উনি কি চাইবেন যে আর্মির সঙ্গে এক ধরনের এই কথোপকথনে যেতে, যেখানে কিনা উনি বলবেন যে আমার এইটা বিচার দরকার, এবং আর্মি যদি কিছুটা হলেও এই বিষয়টা নিয়ে হেজিটেন্ট ফিল করে যে না তারা আসলে চাচ্ছেন না যে আর্মি অফিসারদের নামগুলো আসুক, এটা কি ওয়ার্থ মনে করবেন নাকি তারেক রহমান এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করতে, অথবা এই বিষয়টা নিয়ে আগাতে, অথবা এগিয়ে গিয়ে এই যে আর্মি অফিসারগুলো আছে যারা তাদেরকে বিচারের আওতায় আনতে? যদি উনি ওয়ার্থ মনে করেন, উনি যদি মনে করেন যে না এটা উনি করতে চান, উনি করবেন, আর না হলে এটার বিচার অন্ততপক্ষে এই সরকারের আমলে হবে না। স্যার এখানে আমার সেকেন্ড কোশ্চেন, আপনার সাথে এটা খুব দ্বিমত হতেই পারে আমার, কিন্তু স্যার ফ্র্যাঙ্কলি স্পিকিং যে 2009 যে ইনসিডেন্টটা হয়েছিল, ফ্র্যাঙ্কলি এটা আমাদের জন্য একটা বলতে চাই না বলে আপনাকে, আমি জানি আপনার ইমোশনটা আমি সেটা দেখেছি, আমার ফার্স্ট ক্লাস থেকে দেখে এসেছি। কিন্তু যে 2009 থেকে আপনি একটা কথা বলতেন যে আমাদের সাথে কোনো গভর্নমেন্ট এত কথা বলে, এত কিছু হয়, কিন্তু 25 ফেব্রুয়ারি কেউ কিন্তু আসতো না। আপনার কবরস্থানে যেতেন, কবর জিয়ারত করতেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিরা আসতো, মনে আছে এই কথা আমার সাথে অনেক গল্প হয়েছে তার জন্য। কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি যে যত কথাই বলুক না কেন, সে কিন্তু ফার্স্ট আপনাদের সাথে নিঃসন্দেহে, আর আমি যদি আপনার ছবি আমি খুব দেখেছি এটা, এই যে একই টেবিলে আপনারা খাচ্ছেন, আপনি মেজর ওয়াকার আমাদের তার প্রধানমন্ত্রী সত্যি, তার প্ল্যানে আমি খুবই ভিশনে খুবই আমরা মুগ্ধ বলতে পারি না কেন। তো স্যার আমার কাছে আপনার কোশ্চেন খুব মানে খুবই স্পেসিফিকভাবে বলি, মানে 3টা রাজনৈতিক দল নিয়ে কথা বলবো। একটা হলো বিএনপি, একটা জামাত, আর এনসিপিটা বলা উচিত, হ্যাঁ এনসিপি বললাম আমি। তো স্যার আপনাদের পিলখানা হত্যাকাণ্ড, পিলখানা পুরো বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর স্ট্যান্সটা কি, এদের ন্যারেটিভটা কি, আপনার কি মনে হয়? ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে যে আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু তারেক রহমান ফর দিস। এটা সত্যি কথা, এটা মিথ্যা কথা বলে লাভ নাই। হতে পারে যে আগামীতে উনি কী করবেন এই বিষয়ে আমি জানি না, এই বিচার আসলে উনি কতটুকুন হবেন সেটাও আমি জানি না, সেটা সময় বলে দেবে উনি কতটুকুন চান, উনি কতটুকুন চান না। বাট দ্য রিয়ালিটি ইজ যে দেখেন আমাদের ফাইটটা আসলে 2 জায়গায় ছিল, একটা হচ্ছে যে বিচারের ফাইট, আরেকটা হচ্ছে অনারের ফাইট। এবং এই অনারের বেলায় আমরা শহীদ পরিবারবর্গ খুব কষ্ট করে শহীদ সেনা দিবসটা নিয়ে এসেছি, খুবই কষ্ট করে। আচ্ছা, এখন বিচারের বেলায় হচ্ছে গিয়ে আপনার এখন আমাদের ফাইট চলমান, কিন্তু এই অনারটা, যেই অনারটা আসলে তারেক রহমান এবারে করেছেন, এবং এটা তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে উনি 25শে ফেব্রুয়ারিতে এসেছেন, 25শে ফেব্রুয়ারিতে এসে ফুল দিয়েছেন এবং সারা দিন শহীদ পরিবারকে উনি সময় দিয়েছেন। উনি ইফতার করতে বসেছেন আমাদের সাথে একই টেবিলে, আমাকে সেখানে বসানো হয়েছে। ইট মেন্ট আ লট, ইট মেন্ট দ্য ওয়ার্ল্ড টু মি, কারণ 17 বছর পরে প্রথমবারের মতন একজন প্রধানমন্ত্রী এবং একজন রাষ্ট্রপতি ওনারা গিয়েছেন, এবং সেই ডিজার্ভিং অনারটা, যে অনারটা আমাদের বাবারা ডিজার্ভিং অফ দ্যাট অনার, সেই অনারটা উনি করেছেন, এবং এটার জন্য আমি অত্যন্তভাবে গ্রেটফুল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে এটাও সত্য যে সামনে বিচারের কি করবে ওনারা সেটা সময় বলে দেবে। তবে আপনি যেহেতু স্ট্যান্সের কথা বলেন, আমি একটু দলগুলোর স্ট্যান্সগুলো বলি। প্রথম কথা হচ্ছে যে অনেক আগে থেকে, এবং সেটা কিন্তু আগের কথা বলছি, এখনের কথা বলছি না, বিকজ এখন দেখতে হবে দ্য বিএনপি ইজ অন টেস্ট। বাট আগে যেটা ছিল সেটা হচ্ছে যে বিএনপি হ্যাজ অলওয়েজ বিন ভেরি ক্লিয়ার অ্যাবাউট পিলখানা। তাদের স্ট্যান্স, তাদের ন্যারেটিভ খুবই পরিষ্কার ছিল, এবং এর একটা কারণ আছে, কারণ একটা বড় অংশ আর্মি অফিসার হচ্ছে গিয়ে বিএনপিতে আছে। তো যার কারণে দেখা যাচ্ছে পিলখানা নিয়ে কোনো ধরনের আপনার ওটাকে কি বলে, ওই যে বিভিন্ন ইউটিউবার যে বিভিন্ন থিওরি দেয়, বিভিন্নভাবে মানুষজনকে আসলে বিভ্রান্ত করে, সেই বিভ্রান্তির কোনোভাবেই আসলে বিএনপি হ্যাজ নেভার বিন কনফিউজড অ্যাবাউট ইট। দ্যাটস দ্য রিয়ালিটি, এটা সত্য। হ্যাঁ, বেসিকলি মনে করেন ইলিয়াসের মতন একজন মানুষ আর কি, যে কিনা কথা নাই বার্তা নাই, মানে ইলিয়াসের কথাটা হচ্ছে এমন একটা ভাব যে আমি বিচার চাই না, শহীদ পরিবার চায় না, ইলিয়াস চায় বিচারটা, এবং আমাকে নিয়ে পোস্ট করলো। এখন জিনিসটা হচ্ছে যে আমার বিচার কি ভাই তুমি এনে
দিবা? কে এনে দিবে আমাকে? আমার বাবার বিচার তো আমার করতে হবে, আর না হলে কিছুই হবে না, তাই তো? যতটুকু এসছি তো খুব কষ্ট করে এসছি আমরা, ঠিক আছে, ওনার ব্যাপারে আমরা কথা নাই বললাম আর কি। এখন বিএনপির ব্যাপারে আমার কাছে সেই জিনিসটা মনে হয়েছে সবসময় যে না, এদের না স্ট্যান্স খুব ক্লিয়ার, ন্যারেটিভ খুব ক্লিয়ার, কতটুকুন দে আর গোয়িং টু অ্যাক্ট অন দ্য ন্যারেটিভ সেটা কয়েকদিনের মধ্যে বোঝা যাবে আর কি। অন্ততপক্ষে 1 বছরের মধ্যে তো ডেফিনেটলি বুঝতে পারবো যে তাদের আদৌ সৎ ইচ্ছা আছে নাকি না বিচার করার। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেস্টলি এই পর্যন্ত জামাতের আমি কোনো ধরনের এই পর্যন্ত একটা স্টেটমেন্টও দেখি নাই, এটাই সত্য কথা। পিলখানা নিয়ে একটা স্টেটমেন্টও নাই। আপনি যদি অনলাইন দেখেন, অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্টের থেকে যেটাকে বট বাহিনী তারা বলে, তারা এসে এসে বলে হ্যাঁ বিএনপি থাকলে কি বিচার হবে, বিএনপি থাকলে কি বিচার হবে। মেবি হবে না, হতেই পারে যে হবে না, আমি তো জানি না, আমি তো আর বিএনপি করি না। বাট দ্য রিয়ালিটি ইজ যে when it comes to জামাত, ওনারা তো কখনো কোনো পাবলিক স্টেটমেন্ট দেয় না এই বিষয় নিয়ে। আমি একটা পাবলিক স্টেটমেন্ট কখনো দেখি নাই, কোনো দিন শহীদ পরিবারবর্গের সাথে বসে নাই, কথা বলে নাই। বিএনপি তো অন্ততপক্ষে বসেছে আমাদের সাথে একাধিকবার এর আগে বসেছে, আপনার ইন্টারিমের সময় বসেছে। সো জামাত নিয়ে আসলে উই ভেরি কনফিউজ যে মানে আদৌ মানে এনারা এই বিষয়ে কতটুকু জানে এটাই আমরা জানি না। দ্যাটস দ্য রিয়ালিটি আর কি। আমি এর থেকে আর এনসিপি ব্রেকস মাই হার্ট, এবং এর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে যে মানে অ্যাজ ইউনিভার্সিটি স্টুডেন্টস, আপনি ছিলেন, আমি ছিলাম, মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি, আমি টিচার, আমার একটা বড় সংখ্যক স্টুডেন্ট, আমরা সবাই রাস্তায়, একদম সশরীরে রাস্তায় সেই সময়। এবং এরকম একটা সময় যখন কিনা, এবং যেটা হয় আর কি যে লিগ্যাল কমিউনিটিতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে মনে করেন শয়ে শয়ে স্টুডেন্ট তারা অ্যারেস্ট হচ্ছে, তারা ফোন দিচ্ছে, এবং তাদের জামিনের ব্যবস্থা করা, শয়ে শয়ে স্টুডেন্ট আর কি, তাই না? এখন ইভেনচুয়ালি গিয়ে যখন কিনা এই গণঅভ্যুত্থান শেষ হলো, এটার পরে এনসিপির যারা নেতা, বিভিন্ন নেতা আর কি, আমি নামই বলি, মাহিন সরকার মনে করেন, হঠাৎ করে উনি কী করলেন, উনি গিয়ে আসামিদের সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বিডিআর যারা কিনা জওয়ান তাদের সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এখন বিডিআর জওয়ান যারা আছে তাদেরকে আমি বলছি না যে তারা সবাই দোষী, হ্যাঁ হয়তো বা মাহিন সরকার বলতে চাইছেন যে তারা সবাই দোষী না, সবাইকে ঢালাওভাবে এদের বিচার করা হচ্ছে, কিন্তু আপনি যে বলছেন সবাই দোষী না, আপনি কি করে জানেন যে ওখানে এমনও লোক আছে যে আসলেও দোষী না? হ্যাঁ হয়তো বা ইনোসেন্ট আছে, কিন্তু দোষীও তো আছে। ইউ ক্যানট জাস্ট গো অ্যান্ড সে যে এনারা সবাইকে ছেড়ে দিতে হবে, ঢালাওভাবে সবাইকে মুক্তি দিয়ে দিতে হবে, মার্ডারের আসামি মুক্তি হয়ে যাবে, আর আমি বসে বসে দেখবো যে আমার বাবাকে হত্যা করেছে যে সে বের হয়ে যাবে, সেটা তো হতে পারে না কখনো। সো এই যে এনসিপি, এবং ও সেটা করেছে, এবং পরবর্তীতে আমি দেখেছি যে হাসনাত আবদুল্লাহ সেটা করেছে। আমি হাসনাত আবদুল্লাহকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, আমার কাছে মনে হয় যে খুবই পছন্দ করি, মানে আমার কাছে মনে হয় যে এরকম ছেলে যদি 5টা-6টা থাকে, আসলে এত সাহসী, এই সাহস এইটা একটা দেখার মতন একটা জিনিস ছেলেটার। বাট দ্য রিয়ালিটি ইজ যে ওই সময়টা ও একটা স্ট্যান্স আসলে নিয়েছিল সেটা শহীদ পরিবারের বিরুদ্ধে। এবং 29শে জানুয়ারি 2025 সালের একটা প্রেস কনফারেন্স, যেই প্রেস কনফারেন্সের পরেই ইলিয়াস আমাকে নিয়ে পোস্টোস দিয়ে পাগল হয়ে গেল, সেখানে আমি বলেছি যে এই ছেলেগুলো হয়তো বা অতিরিক্ত ছোট ছিল ওই সময়, তারা এই বিষয়টা জানেই না, তো জাস্ট একটা হাইপ তৈরি করার জন্য কথা নেই বার্তা নেই আপনি বিডিআরের জওয়ানদের পক্ষে এরকম করে হই হই করে স্লোগান দিবেন, এবং আমরা তো দে আউট নাম্বার আস বিকজ দে মানে মাচ মোর এ নাম্বার। এটার পরে ইভেনচুয়ালি গিয়ে কী হলো সেটা হচ্ছে তারা করে টোরে, তখন আমরা করলাম বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে আমরা বললাম যে শহীদ পরিবারের ত্যাগ আপনারা জানেন, শহীদ পরিবার মেড দি আলটিমেট স্যাক্রিফাইস ফর দিস কান্ট্রি, তাই তো? এই যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে, ঠিক আছে গিয়েছে সেটা, ফ্যাসিস্ট সরকারের আমলে তারা আলটিমেট স্যাক্রিফাইস করলো, ঠিক আছে, যখন কিনা ফ্যাসিস্ট সরকার চলে গেল, আপনি কি মানে যার স্বামীকে খুন করেছে তাকে বের করে আনবেন জেলের থেকে? সেটা কিভাবে হয়? সো এই এনসিপির এই ছেলেদের উপরে আমার সেই সময় সত্যি আমি খুব কষ্ট পেয়েছি, এবং আমি বলেছি যে শহীদ পরিবারের আমাদের একজন শহীদ সন্তান আছে, লেফটেন্যান্ট কর্নেল রবির ছেলে, যে গুলিবিদ্ধ হয় আন্দোলনের সময়। তো যার কারণে আমরা রাস্তায় ছিলাম, আমরা 17 বছর সংগ্রামের পরে যদি শুনতে হয় যে আমার বাবার হত্যাকারীদেরকে ছেড়ে দিতে হবে, এটা তো আসলে আমরা হতে দিব না কখনোই আর কি। সেটা ইলিয়াস বলুক, সেটা মাহিন বলুক, আর যেই বলুক না কেন, দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। হ্যাঁ উই আন্ডারস্ট্যান্ড তাদের বেলায় আমাদের স্ট্যান্স, পরবর্তীতে কোনো একটা প্রশ্ন হয়তো বা আমি তাদের বেলায় আমার স্ট্যান্স আমি বলবো, কিন্তু সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। একটা কোশ্চেন আছে আমার কাছে, আমার যে আপনার মাহিন সরকার নাম বারবার নিচ্ছেন, আমি যদি ভুল না করে ওকে এনসিপি থেকে বরখাস্ত করা হয়েছিল পরবর্তীতে, এবং ভুল না করলে বিডিআর যে বিষয়টাতে যে যারা অ্যারেস্ট ছিল, মাহিন সরকার কোন রিলেটিভে ওর মধ্যে ছিল একজন।
দ্যাটস হোয়াট উই হার্ড। আমি অনেস্টলি জানি না, আমি শুনেছি যে মাহিন সরকারের মামা আছেন সামহাও দি আদার, হি ইজ ইন জেল। উই কুড নট ফিগার দ্যাট আউট আর কি, যে আসলে আছেন না কিনা, বা আপনার মামা থাকতেই পারে, আপনি যা ইচ্ছা তাই করেন আর কি। অসুবিধাটা যেটা হয়ে গেছিলো সেটা হচ্ছে যে এনসিপি অথবা ওই সময় তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, ওরা বুঝতে পারেনি যে এনসিপি পরবর্তীতে হয়েছে, ওরা বুঝতে পারেনি যে মাহিন সরকার ইজ বেসিকলি কন্ট্রোলিং দ্য হোল ন্যারেটিভ অফ পিলখানা। মানে ওরা ভাবতেছে যে মাহিন সরকার তো ওইটা নিয়ে কাজ করতেছে, কিন্তু কী কাজ যে করতেছে, যে উল্টা কাজ করতেছে, সেই বিষয়টা সে বুঝতে পারেনি আর কি। তো যার কারণে দেখা যাচ্ছে ইট ইজ নাথিং আই হ্যাভ এগেন্স্ট মাহিন, টু বি ভেরি অনেস্ট আর কি। আই ডোন্ট ইভেন নো হিম। কোনো একটা অনুষ্ঠানে একবার দেখা হয়েছে আমাদের, ইট ওয়াজ ভেরি অকওয়ার্ড মিটিং সার্টেনলি। ইনফ্যাক্ট ওই যে এনসিপিরই একটা আপনার ইফতারের অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছিল, তখন আমার সাথে ওনার দেখা হয়েছে। উনি বললেন যে হ্যাঁ আপনার সাথে অনেকদিন কথা বলার ইচ্ছা ছিল, আমি বললাম জি হ্যাঁ। কিন্তু এটা খুবই আনফর্চুনেট, মানে আমি আসলে নিতে পারি না এই জিনিসটা, মানে আমার কাছে মাঝে মাঝে মনে হতো, এবং এটা খুব খুব ওপেনলি আমি বলতাম আর কি, যে এই ইলেকশনে, পরেরটা পরে দেখা যাবে, এই ইলেকশনে আমার ভোট তো আসলে জুলাইয়ের ক্যান্ডিডেটেই যাবে আর কি, যাবেই। বাট পরবর্তীতে যখন মানে পরবর্তীতে যেই রাজনৈতিক ডিসিশনই তারা নিয়েছে না কেন, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে পিলখানা নিয়ে তাদের যে স্ট্যান্স, এটা অত্যন্ত দুঃখজনক। সাপোর্ট কার দিকে ছিল, তা আপনি যদি বলি ন্যারেটিভ বলেন পিলখানা নিয়ে, যে আপনার কাছে ন্যারেটিভ বলেন যে কোন দলটা অ্যাকচুয়ালি পিলখানা নিয়ে যে কোন দল আসলে পিলখানার বিচার করবে বলে আমাদের কাছে মনে হয়েছে না, ওনার নিয়ে আমার অনেস্টলি কোনো ডাউট ছিল না যে ইট ইজ গোয়িং টু বি বিএনপি হু আর গোয়িং টু কাম, এবং তারাই আসলে এর যেই যথাযথ মূল্যায়ন করবে তারা। এবং সেটা অন্ততপক্ষে প্রথম বছর যেটা আমরা দেখলাম আসার পরপরই, উনি তো 12 দিনের মাথায় ঘটনাটা, ওই দিবসটা উনি অনার করেছেন। উই আর ভেরি গ্রেটফুল, বাট আগামী দিনে দেখা যাবে আর কি, কারণ বিচারটা তো করতে হবে, দেখি। জি স্যার, আপনি একটা জায়গায় মেনশন করেছেন বিডিআর জওয়ানদের নিয়ে। তো বিডিআর জওয়ানদের অনেকে আছেন যারা হচ্ছে তাদের চাকরি ফেরত চাচ্ছেন, বা হচ্ছে তারা তাদের মুক্তি চাচ্ছে। তো অ্যাজ এ আর্মি অফিসারের সন্তান হিসেবে আপনার এখানে মন্তব্য কি, বা শহীদ পরিবার যারা আছে তাদের মন্তব্য কি এই বিষয়ে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কোয়েশ্চেন। এবং দেখেন, বিষয়টা আমি বলি, এই বিষয়টা খুব খুব ডিফিকাল্ট আমার জন্য আনসার করা, কারণ এক হচ্ছে কি আমি একজন সেনা অফিসারের ছেলে, শহীদ সেনা অফিসারের ছেলে, এবং অপরদিকে আমি আই অ্যাকনলেজ হিউম্যান রাইটস, আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম হিয়ার। এই কারণে আমরা কিন্তু শহীদ পরিবারের থেকে খুব ক্লিয়ার আমাদের বক্তব্য এই বিষয়ে। এবং সেটি হচ্ছে যে যারা কিনা চাকরিচ্যুত হয়েছে, অর্থাৎ 7 বছর পর্যন্ত ম্যাক্সিমাম সাজা ছিল, তারপরে চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তারা এই মুহূর্তে আন্দোলনরত আছে যে তারা চাকরি চাইছে অথবা কম্পেনসেশন চাইছে, যাদের বয়স হয়ে গেছে। আমাদের স্ট্যান্সটা হচ্ছে যে না, যদি বাহিনী মনে করে তবে তাদেরকে চাকরি ফিরিয়ে দিবে, যদি বাহিনী মনে করে তাদের কম্পেনসেশন দিবে। এই জায়গায় আমি অ্যাজ এ লয়ার অথবা শহীদ পরিবারের আমাদের না আছে কোনো এক্সপার্টিস, অথবা আমাদের এই বিষয় নিয়ে মন্তব্য করার কোনো প্রয়োজনও নাই, কারণ চাকরি তো আর আমাদের কাছে চাইছে না, তারা বাহিনীর কাছে চাইছে, বাহিনী যেটা ভালো মনে করবে সেটা করবে। এই বিষয়ে আমাদের সত্যি কোনো সমস্যা নাই। যদি বাহিনী আসলেও মনে করে যে না, কেউ একজন আসলে ইনোসেন্ট এবং সেই সময়ে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে কিনা সে ফেসে গেছে, তবে বাহিনী সেটি দেখবে। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য থাকার প্রয়োজনই নাই, সেটা আমি মনে করি। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টা আমি অলরেডি অ্যাকনলেজ করেছি, যারা কিনা আসলে বিস্ফোরক যে মামলা, সেই মামলার মধ্যে অভিযুক্ত, এনাদের বেলায় আমরা কিন্তু বলেছি যে জুডিশিয়ারি, এখন তো আর হাসিনার কোর্ট নাই, জুডিশিয়ারি যাদেরকে মনে করবে জামিনযোগ্য তাদের যেন জামিন হয়। নিঃসন্দেহে আমি কেন চাইবো যে এই মানুষটার সাজা 7 বছর অথবা 10 বছর হতো, সে 17 বছর ধরে জেলে পচবে কেন? এটা তো একটা মানবিক বিষয় না? তো যার কারণে দেখা যাচ্ছে যে এই জায়গাটা যদি কিনা তারা মনে করেন, তো তারা এখন তো আর হাসিনার কোর্ট না, এখন আটকাবে কে? কেনই বা আটকাবে তাদেরকে? তো তবে সেটা যাচাই বাছাই করবেন কোর্ট যদি মনে করেন তবে তাদেরকে জামিন দিবেন। ইট ডিপেন্ডস অন দ্য জুডিশিয়ারি, এবং সেই জায়গাটা তো বিচারাধীন একটা বিষয় নিয়ে তো আমরা আসলে কথা অথবা মন্তব্য করতে পারি না। জুডিশিয়ারি যেটা ভালো মনে করবেন সেটা করবেন। এবং তৃতীয় হচ্ছে কি মার্ডার, এবং দিস ইজ ওয়্যার দ্য কমপ্লিকেটেড বিট ইজ। কারণ মার্ডারের বেলায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে আপনি তো নিঃশর্ত মুক্তি দিতে পারছেন না, এটা সম্ভব না। অ্যাপেলেট ডিভিশনে আছে এটা, তার মানে কি? তার মানে হচ্ছে এনাদের ফাঁসি হয়ে যাবে, তাই তো? এবং অ্যাপেলেট ডিভিশন মানে কি? মানে মামলা যখন কগনাইজেন্সে নিয়েছে কোর্ট, তখন কিন্তু রিইনভেস্টিগেশনের সুযোগ নাই। তবে শহীদ পরিবার বর্গের থেকে আমরা তবুও বলেছি, যদি রিইনভেস্টিগেশনের সুযোগ থাকে তবে করেন রিইনভেস্টিগেশন, কোনো সমস্যা নাই, কিন্তু স্বাভাবিকভাবেই এনাদেরকে অবিলম্বে নিঃশর্তভাবে ছেড়ে দেয়া যাবে না। তো আমি মনে করি যে এই যে স্ট্যান্সটা আমি আপনাকে বললাম,
আমরা শহীদ পরিবারের এই স্ট্যান্সটা যথেষ্টই মানবিক এবং এর থেকে আমার মনে হয় না আরও হিউম্যানিটেরিয়ান হওয়া সম্ভব। এখন স্যার মানে আমার যেটা আমি সবসময় বললাম না, যেটা শুনে আসছি আপনার ফার্স্ট ক্লাস থেকে, যেটা আপনি বলতেন, আর একটা ভিডিও যা পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ সারা দেশের মানুষ ছাড়াও দেখেছে যে আপনি যে ফার্স্ট যখন মূল অভিযোগ হিসেবে আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন যে আমরা ল পড়ছি কেন, আইন পড়ছি কেন আমার বাবার হত্যা বিচারের জন্য। সো এখন স্যার যে এত কিছু, এত একটা অনেক আশা নিয়ে আপনারা একটা স্টেটমেন্ট আর মূল অভিযোগ হিসেবে গিয়েছেন, এখন যদি সরকার যদি এটা বাস্তবায়ন না করে, না আপনার প্রায় এত বড় একটা জার্নি, মানে একটা ভালো একটা পিরিয়ড চলে গেছে, এখন আপনি একজন অ্যাডভোকেট হিসেবে কি করবেন যদি এটা বাস্তবায়ন না? বেসিক্যালি ইটস ভেরি সিম্পল। যেটা বাস্তবায়ন হবে না বলেই আমার ধারণা, যেহেতু একেবারে প্রথমেই আমি বলেছি যে তারা প্রসিকিউটর এমন একজনকে নিয়োগ দিয়েছে যে কিনা বিডিআর আসামি পক্ষের আইনজীবী। সেটা একটা অদ্ভুত জিনিস, মানে কতটা অদ্ভুত আপনি চিন্তা করেন যে এই বিষয়টাকে কতটা নিকৃষ্ট হিসেবে দেখা হচ্ছে, যে আপনি বিডিআরের মতন একটা ঘটনাকে কতটা কম ইম্পর্টেন্স দিলে আপনি এরকম একটা কাজ করতে পারেন আর কি। মানে এটা একটা অদ্ভুত জিনিস, মানে এনাদের কপাল এখন আমরা রাস্তায় নামি না আর কি, নামবো, ইটস অনলি আ ম্যাটার অফ টাইম। হাউএভার কারণ তার মানে কি করেছেন, তার মানে তো আইসিটি আমাদের মানে ফোরামই না, আর আইসিটিতে তো যাওয়া সম্ভবই না। আইসিটিতে কিন্তু আমরা অভিযোগ দায়ের করেছি, যেটা আপনারা বললেন। যদি এমনটা হয় যে আইসিটি প্রসিকিউটর চেঞ্জ হয় নাই, অথবা যদি কিনা সরকার মনে করে যে না এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি ডেফিনেশনের মধ্যে পড়ে না, তবে আমি কি করব, জজ কোর্টে যাইতে হবে। তখন আমার আই হ্যাভ টু ওয়্যার দ্য গাউন, আমার গাউন পড়তে বাধ্য হতে হবে। আমি জজ কোর্টে যাব, একদম জজ কোর্টে একদম ওইখান থেকে মামলা উঠায় নিয়ে আসতে হবে। আর তো কিছু করার নেই আমার। রিপোর্ট অনুসারে মামলা করব, ক্রিমিনাল মামলা করব, ইনভেস্টিগেশন হবে, একদম ইয়ের থেকে ক্রিমিনাল কোর্ট থেকে উঠে আসবে। দ্যাটস ইট। আর তো কিছু করার নেই আমার আর কি, তাই না? এই তো বিকজ মানে অনেক সময় লাগবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনেক তাড়াতাড়ি হতো, কিন্তু আমার তো আর কোনো অপশন নাই। হোয়াট এলস এম আই সাপোজ টু ডু? লোয়ার কোর্ট থেকে উঠে নিয়ে যেতে হবে আর কি, দ্যাটস ইট। এবং একজন অ্যাডভোকেট হিসাবে এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না, বাট সেটাই আমি করব। মানে আমার মানে যতদিন পর্যন্ত আমি পারবো আমি এটা আমার করতেই হবে। দ্যাটস ইট। আই ডোন্ট হ্যাভ আ সেকেন্ড অপশন, দের ইজ নো সেকেন্ড অপশন। স্যার, আপনারা যারা শহীদ পরিবারের সদস্যরা আছেন তারা প্রায় 13-14 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, যেটা আমরা 5 আগস্টের পরে একটু হাইলাইটেডভাবে জানতে পেরেছি। কিন্তু শেখ হাসিনার আমলে আপনারা কিভাবে, কোথায় অবদান রেখেছেন বা কিভাবে এই আন্দোলনটা চালু রেখেছিলেন, সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম দিকে একেবারে প্রথমে এটা হচ্ছে কি 2009-এর পরপর 2010 সালেই there was an officer, শহীদ অফিসার একজন ছিলেন কর্নেল মুজিব। কর্নেল মুজিব ওয়াজ দ্য সেক্টর কমান্ডার অফ ঢাকা। তো কর্নেল মুজিবের যে ফ্যামিলি ছিলেন, ওনারা হচ্ছে কি একেবারে প্রথমে এই জিনিসটা শুরু করেন, এবং ওনাদের কর্নেল মুজিব একটা ট্রাস্ট হয়, এবং ওই ট্রাস্টের মাধ্যমে তারা বেসিক্যালি বিভিন্ন অ্যাক্টিভিটি শুরু করে। তখন আমরা অনেক ছোটো, মানে আমি কেবলমাত্র ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার শেষ করিনি এরকম। তো ওনারা এটা শুরু করেন 2010 সাল থেকে শুরু করেন, যে বিভিন্ন সময়ে এটা দাবি করে, ওইটা দাবি, খুব তো কিছু বলা যেত না। আমি শুরু করেছি হচ্ছে কি 2012 সালের শেষ থেকে, এবং আমার শুরুটা হয় হচ্ছে যে আমি অনেক চিন্তা করে দেখেছি যে তখন আমরা 5 থেকে 6 জন ফ্যামিলি পেতাম, এই যে 57 পরিবারের মধ্যে 5 থেকে 6 জন ফ্যামিলি যারা আসলে এই বিষয় নিয়ে কথা বলতে চায়, যারা এই বিষয় নিয়ে কথা বলবে, অথবা একটু হলেও বলবে যে বিচারটার কী অবস্থা, কী বিষয়। আর কিছু না হলেও জাতিকে তো একটা রিমাইন্ডার দেওয়া যাবে প্রতি বছর, এই কারণেও পরিবারবর্গ পাওয়া যেত না। তো এখন এই কয়েকটা পরিবার নিয়ে তো আসলে আপনি মুভ করতে পারবেন না। তো তখন আমি কী ভাবলাম, যে তখন আমি কিন্তু একেবারে ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি ভাবলাম যে একটা সমাজ কল্যাণমূলক একটা অর্গানাইজেশন তৈরি করি। সো আই রেজিস্টার্ড অ্যান অর্গানাইজেশন আন্ডার দ্য সোসাইটিস রেজিস্ট্রেশনস অ্যাক্ট। একটা এনজিও তৈরি করলাম আর কি, নন প্রফিটেবল অর্গানাইজেশন। এবং সেই নন প্রফিটেবল অর্গানাইজেশনের আইডিয়াটা ছিল হচ্ছে যে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করব, কিন্তু ওই ফেব্রুয়ারির আগে আমরা এই দাবিগুলো জানাবো। এবং তাহলে কি হয় যে আপনি প্ল্যাটফর্মে অনেক মানুষ পাবেন যারা বিভিন্নভাবে ওই সংস্থার সঙ্গে জড়িত থাকবে, তারা বিভিন্ন আসবে। এবং একটানা দেখা গেল 13, 14, 15, 16, 17 পর্যন্ত আমরা বেসিক্যালি ওইটা কন্টিনিউ করলাম, যে আমরা প্রতি 25শে ফেব্রুয়ারির আগে আমরা প্রেস ক্লাবে বিভিন্নভাবে মোমবাতি প্রজ্বলিত আলোর মিছিল অথবা ডিসকাশন ফোরামস, এই জিনিসগুলো আমরা করতাম, স্মৃতিচারণ করতাম। এই সমস্ত ফোরামের বেলা আর কিছু না হলে পরের দিন 25শে ফেব্রুয়ারির দিন, আমরা 24শে ফেব্রুয়ারিতে ওগুলো অর্গানাইজ করলে 25শে ফেব্রুয়ারির দিন বড় করে পেপারে আসতো, মনে হতো যে না শহীদ পরিবারবর্গ আছে, দেশের মানুষ চায়। আসলে তো তখন আসলে কোনোভাবেই কিছুই না। এবং প্রতিটা প্রোগ্রামেই দেখা যেত যে ওই ইন্টেলিজেন্সের লোক সবসময় আসতো, তারা এসে বলতো যে আপনি
কে কে আসবে এখানে, আমি তখন বলতাম যে ইটস এ প্রেস ক্লাব, ইটস এ পাবলিক ফোরাম আর কি, এখানে যে কোনো মানুষ আসতে পারে, আমার তো আর লিস্ট নাই। সো ওই সময় থেকে তারা একটা সবসময় এক ধরনের তদারকি ডিজিএফআইয়ের ছিল। এবং 25শে ফেব্রুয়ারিতে বিশেষ করে আপনার যেদিন কিনা আমরা ওই একটা সেরিমনিয়াল স্যালুট হয়, আপনার ওই শ্রদ্ধা যাপন করা হয় অফিসারদের প্রতি, ওই প্রোগ্রামের দিন মিডিয়ার সংস্পর্শে আমরা আসতাম সবসময়, শহীদ পরিবারবর্গ। এবং তখন সবসময় ডিজিএফআইয়ের লোকজন আশেপাশে ছিল। শেখ হাসিনার প্রথম বছরগুলোতে যেটা ছিল সেটা হচ্ছে যে তারা সাংবাদিকদেরকে বলতো, এই আপনারা শহীদ পরিবারবর্গকে ডিস্টার্ব করবেন না, কোয়েশ্চেন করবেন না। তারা কিন্তু ডিস্টার্ব করতো না, তারা প্রশ্ন করতো। একটা পর্যায়ে গিয়ে লাস্ট 5 বছর মনে করেন এনাদের অডাসিটিটা এতটাই ছিল যে ডিজিএফআইয়ের লোকজন এসে এসে বলতো যে আমি ডিজিএফআইয়ের লোক, এগুলো কথা বলা যাবে না। তো যার কারণে দেখা যেত যে মিডিয়াও কোনো কথা বলতো না। লাস্ট 5 বছর কিন্তু মিডিয়ার সাথে কোনো ধরনের ইয়ে না, মিডিয়া ওই অদ্দুর প্রোগ্রাম কভার করতো, ওই স্যালুট টেলুট অ্যান্ড অল অফ দ্যাট, তারপরে চলে যেত। শহীদ পরিবারের সাথে ওই আপনি শহীদ পরিবারবর্গ যদি একটা কথা বেশিও বলতো, ওটা কখনোই মিডিয়ায় আসতো না। তো যার কারণে দেখা যাচ্ছে যে উই গট ভেরি ইউজ টু ইট। একটা পর্যায়ে গিয়ে আমরা মিডিয়াতে সাক্ষাৎকারই অনেকে দেওয়া বন্ধ করে দিলাম আর কি, যে কী বলবো আর, ওই কান্না ছাড়া তো আর কিছু এমনিতে আদারওয়াইজ তারা করে না, প্রচার করে না। বাট ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এখনও ইভেন টিল টুডে দের ইজ দিস ডিজিএফআই গাই আর কি, যে কিনা ফোন করে, ফোন করে করে আবার বলে সে যে আঙ্কেল আপনাদের তো প্রোগ্রাম আছে। আমি বললাম আমাদের প্রোগ্রাম আছে। তারপরে আবার সে প্রোগ্রামে আসে। এখন একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ হয়ে গেছে আর কি। তারা আসে, তারপরে আবার ছবি তুলে আমরা আবার পোজ দিই ওই ক্যামেরায় আর কি, শহীদ পরিবারের সন্তানরা সবাই মিলে পোজ দিই। কারণ এখন কী করতে আসে সেই জিনিসটা আমি অনেস্টলি জানি না আর কি। মানে হি শুড হ্যাভ সামথিং বেটার টু ডু। কী এমনটা করবো, শহীদ পরিবারবর্গের সর্বোচ্চ নাই, আমরা কী এমনটা করতে পারবো যেখানে কিনা একটা ডিজে ফেলে উই নো দিস গাই, সে এভরি নাও এন্ড দেন আসে। মানে ওই গণঅভ্যুত্থানের পরপর থিংস হ্যাভ চেঞ্জড আর কি। তো তখন ইট ইস বিকাম মোর ফ্রেন্ডলি, ইট ইস বিকাম মাচ মোর, ওই যে থাকে না যে হ্যাঁ আঙ্কেল আপনারা কেমন আছেন, এসে আচ্ছা ঠিক আছে, কোথায় প্রোগ্রাম হচ্ছে, আচ্ছা এই সময় থাকবো, এরকম আর কি। সো সে পারমিশন নিয়েই আসে, সব জায়গায় আসে, যেখানে পারমিশন থাকে না সেখানেও আসে, কিন্তু আমাদের ছবি টবি তুলে। বাট আই ডোন্ট নো হোয়াট দিস গাই ওয়ান্টস আর কি। বাট ঠিক আছে, মানে এখন আর নোবডি কেয়ারস অ্যাবাউট দেম এনিমোর। স্যার আমাদের আজকের প্রোগ্রামের বিষয়ে উনি জানেন কিনা আপনার কি? না এখনো জানে না আর কি। বাট সিন্স ইউ অ্যাকচুয়ালি শুট ইট সামওয়্যার অ্যারাউন্ড দি আর্মি এরিয়া আর কি, জেনে যাবে, অসুবিধা নাই আর কি। সো অ্যান্ড বি প্রিপেয়ার টু রিসিভ আ কল। জাস্ট বলবো আর কি যে আসলে স্যার এসে হয়তো বা তার মনের দুঃখ প্রকাশ করে, কি করব বলেন, আপনিও এসে প্রকাশ করেন প্রয়োজনে আর কি। এই তো আপনি যেটা বললেন যে আসলে লাস্ট 5 বছর আপনি মিডিয়ার সামনে আসেননি, বলেন যেটা আমার কারণ আসছি মানে কি, মানে মনে করেন খুবই মানে মানে লাস্ট 5 বছর আসলে আমি অনেস্টলি একটা সময় কি আই হ্যাড সো মাচ অফ হোপ আর কি, যে ইউনো হোয়াট, মানে আই স্টাডি ল বিকজ অফ দিস, করতে হবে। একটা পর্যায়ে ইউ গেট টায়ার্ড, লাইফ গোজ ইন, মানে লাইফ কামস ইন টু দ্য ওয়ে অ্যান্ড ইউ থিঙ্ক লাইক যে না এটা মনে হয় আর হবে না। সো এখন স্যার আমার কথাটা খুব স্পেসিফিক, আমি দুটা বিষয় নিয়ে তুলবো কথাটা। আমি বলেছি হ্যাঁ খুব টায়ার্ড হয়ে গেছে না, আপনি জানেন আপনি সবসময় স্যার আমাদের সাথে কথা বলেছেন এভাবে, একটা খুব বড় হোপ ছিল এটা নিয়ে। কিন্তু যে গণ অভ্যুত্থানটা, আমি বারবার বলি যে আমি আমার ভার্সিটিতে যতই হোক না কেন, আমি আপনাকে দেখে আমি ফার্স্ট ফেসবুক পোস্ট করা শুরু করেছি যে না আমার স্টুডেন্টদের কি হয়েছে না হচ্ছে। আর আমার সাথে আপনিও ব্র্যাক ইউনিভার্সিটি পড়েছেন, আমি নর্থ সাউথে ওয়াল ইউনিভার্সিটিতে আছি, আমার প্রাইভেটের প্রোডাক্ট, সরি প্রাইভেটের প্রোডাক্ট। তো স্যার এই যে গণ অভ্যুত্থান, আপনি এই সময় এমন ছিলেন, আর আপনার সবসময় চোখ বলেন ডিজেফের চোখ আপনাদের সবসময় ছিল যে না এই বান্দা তো সমস্যা, এই বান্দা তো সমস্যা। এই জুলাই অভ্যুত্থানটা আপনাকে কিভাবে, মানে একটা স্যার কিভাবে ইন্সপায়ার মোটিভেট করেছে যে 5 বছর আপনি সেবা মিডিয়ার সামনে আসেনি, বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট আসার পরপরই আপনি ফার্স্ট কি হোপ নিয়ে, কি আশা নিয়ে গেছেন যে না আমরা এখনটা বড় আশা করতে পারি যে আমাদের কিছু হবে। সো স্যার মেন আপনার যে আশা ছিল, যে ইচ্ছা নিয়ে গেছেন, কতটুকু বাস্তবায়ন অ্যাকচুয়ালি হয়েছে? মানে না, টু বি ভেরি অনেস্ট আর কি, এই ক্রেডিট ইউনূস সরকারকে দিতে হয়। কারণ আসার পরপর আসলে তাকে ক্রেডিট দিতে হয় এবং শহীদ পরিবারকেও ক্রেডিট দিতে হয়। শহীদ পরিবারের যেই ড্রাইভ মনে করেন, এবং বড় বড় সংখ্যা যেখানে বলছি সেখানে, এবং আমাদের মায়েদের তো বয়স হয়েছে, গত 17 বছর তো লম্বা সময়, আমাদের মায়েদের বয়স হয়েছে, আমাদের আম্মারা আন্টিরা যা করেছে আমাদের সাথে, সন্তানদের সাথে, আনবিলিভেবল আর কি। তো আমি বলবো যে কিছুটা ইউনূস সরকারের চয়েসও ছিল না আর কি, যে উই ডিড নট গিভ দেম আ চয়েস, উই ওয়ার ভেরি হোপফুল যে না এটা করতেই হবে। সো যেই দুইটা জিনিস বড় বড় হয়েছে সেটা হচ্ছে যে মনে করেন, এক তো শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, সারা জীবনের জন্য আমার বাবাকে স্মরণে রাখবে বাংলাদেশের মানুষ, তাই না? এটা একটা দিবস ঘোষণা করা হয়েছে। এক
যেই শ্রদ্ধার জায়গাটা বললাম। দ্বিতীয় হচ্ছে যে কমিশন একটা গঠন করা হয়েছে, যেই কমিশনটা বের করেছে যে এই ঘটনাটা কেন ঘটেছে, কারা ঘটিয়েছে, ঘটনার পেছনে ষড়যন্ত্রকারী কারা ছিল, আর্মি অফিসারদের নাম সুদ্ধা নিয়ে চলে এসছে, বিশাল প্রাপ্য। সমস্যাটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এখন শহীদ পরিবারে তো হাত বান্ধা, মানে আমি ইমপ্লিমেন্টেশন তো আমি করব না, এরাজ তো আর আমি করব না, এই লোকগুলোকে এই যে বিচারের আওতায় তো আমি আনবো না। ওই যে যেটা বললাম, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধ করে দিলে একদম লোয়ার কোর্টের থেকে উঠায় নিয়ে যাব, কি করবো আর? দিস নাথিং আই ক্যান ডু। সো গণ অভ্যুত্থানটা না আমার কাছে খুব খুব মানে আমি যখন পিছনে তাকাই খুব অবাক লাগে আর কি, যে কি কয়েকটা দিন গেছে আর কি আমাদের, তাই না? মানে ইট ওয়াজ ক্রেজি আর কি। বাট দ্য হোল অভ্যুত্থান ওয়াজ অ্যাবাউট হোপ ফর সাম রিজন, তাই না? যে মনে করো প্রথম দিকে আমার কাছে মনে হতো কি পিপল ওয়ার জাস্ট ওকে, পিপল ওয়ার ওকে উইথ হাসিনা, পিপল ওয়ার ওকে উইথ এভরিথিং আর কি, যে ঠিক আছে ভালোই তো যাচ্ছে, ভালোই তো যাচ্ছে। হঠাৎ করে মানুষ আসলে রিয়াক্ট করে বসছে কখন? আমার কাছে মনে হয় যে মধ্যবিত্ত অথবা শিক্ষিত মধ্যবিত্ত রিয়াক্ট করছে যখন কিনা দেখছি যে এটা তো আমার সন্তান হতে পারতো, আমার পাশের বাসার যে সন্তানকে আমি বড় হইতে দেখছি সেও তো এটা হতে পারতো। এই যে মনে কর তখন আর মানুষের সহ্য নেই, যে মানুষ মেরে ফেলবি কেন তুই, এই যে মনে কর নামার পরে দ্যাট ইজ ওয়ান দ্য হোপ কেম আপ, যে না সরকার পতন হয়েছে, তারপরে হচ্ছে হোপ, যে না নাও উই ওয়ান্ট চেঞ্জেস। এখন টু হোয়াট এক্সটেন্ট চেঞ্জেস হচ্ছে, ওয়েল ট্রুথ বি টোল্ড সংসদ দেখে তো মনে হচ্ছে না কোনোভাবেই চেঞ্জেস হচ্ছে, কোনো দিক থেকে চেঞ্জেস আসলে আসতেছে না। শেখ হাসিনার যেই কনস্টিটিউশন সেটাকে বাইবেল মনে করা হচ্ছে বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে, দ্যাটস স্যাড। তো যার কারণে পিলখানার ব্যাপারে অনেক দূর এগিয়ে চলে এসেছি, যদি কিনা বললাম তো কত কিচ্ছু কিন্তু বাকি নাই। আমি এই যে গত 25শে ফেব্রুয়ারিতে তারেক রহমানের সামনে যেই আমার স্পিচ ছিল, সেই স্পিচে আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কেবল 5% করা দরকার, দ্যাটস ইট। 95% আমরা শহীদ পরিবার করে ফেলেছি, এই 5% করতে হবে এই বিচারটা আপনাকে করার জন্যে। তার মানে কি? তার মানে এনাদের নামগুলো বের করে এনাদেরকে বিচারের আওতায় আনতে হবে, দ্যাটস ইট। কতটুকুন করবেন আপনি সেটা সময় বলে দেবে আর কি, রাইট? জি স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ, ইট ওয়াজ ওয়ান্ডারফুল টকিং আর কি, না অনেক আড্ডা দিলাম। জি স্যার, অনেক কথা বলবো। এবং আমাদের বিশ্বাস যে হচ্ছে আমাদের এই পডকাস্টের মাধ্যমে অনেক মানুষের কাছে যে পিলখানা হত্যাকাণ্ডের যে বিষয়টা, প্লাস আপনাদের শহীদ পরিবারের উপর কি ঝড় গিয়েছে এবং আপনারা কতটা আশাবাদী, সব কিছু আমার মনে হয় যে আমাদের অডিয়েন্সের মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ বাংলার মাটিতে শহীদ পরিবারদের যে আত্মনাদ সেটা পৌঁছাবে এবং এই বিচারটা বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, আমিও আশা করি তাই। জি স্যার।